সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিলে নিয়ে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এর ফলে বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে পশ্চিম ও উত্তরাঞ্চলে ট্রেন চলাচল। এর আগে গুলশান লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে সতর্ক অবস্থানে আছে পুলিশ। মোতায়েন করা হয়েছে 4 প্লাটুন বিজিবি। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বিকেল 3:30টার পর মহাখালীতে রেলপথ অবরোধ করেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এর ফলে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে পশ্চিম ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল। দৃষ্টিগোচর কিংবা আমার পছন্দের জিনিসটা, কারণ হচ্ছে আপনারা আন্দোলন করবেন, সেটা আপনার জায়গা মতো করবেন, কিংবা আপনার ভার্সিটির ভিতর কলেজের ভিতরে করবেন, আপনার রাস্তাঘাট বন্ধ করে মানুষের চলার পথ বন্ধ করে, এতে করে মানুষের বিভ্রান্তির সৃষ্টি হয়। আমি যাব হসপিটালে, তো আমি এখানে এসেছিলাম কিন্তু এখন যাওয়ার মতো গাড়ি নাই, তো রিক্সা দিয়ে এখানে নামলাম, এখন ওই পাশে যেতে হবে। তো ভোগান্তিটা হচ্ছে, দেখেন আমার পেশেন্ট এখানে আটকে আছে। এভাবে মানুষের খুব হয়রানি হচ্ছে, কারণ রাস্তা যদি বন্ধ থাকে সবারই সমস্যা হচ্ছে। সেটা আমিও ফেস করতেছি, আরও আনুষঙ্গিক অনেকে ফেস করতেছে এগুলো। স্বাধীন দেশে আসলে এগুলো কেন হচ্ছে, কি কারণ হচ্ছে, এগুলো আসলে বলা খুব টাফ, কারণ এগুলো এক একজনের এক এক দাবি। এতদিন কেউ কোনো দাবি করে, এখন সবার দাবি ফুটে উঠছে। দেশ নতুন করে স্বাধীন করছে জনগণের শান্তি দেওয়ার জন্য, করার জন্য। এখন যদি ওইরকম শান্তিটা না হয়, আরও যদি অশান্তি হয়, তাহলে তো এই স্বাধীনের কোনো প্রয়োজন হয় না ভাই। এর আগে গুলশান লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর 12টার পর তারা সড়কের উপর বাস ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ভোগান্তি ছাড়া কোনো দাবি আদায় হয় না। এই সরকার কোটা আন্দোলনের সময় অনেক মানুষ ভোগান্তি করেছে, এবং সরকারের কাছে যদি আমরা দাবি পৌঁছাতে পারতাম, ভোগান্তি ছাড়া আমরা ওই পদ্ধতি অবলম্বন করতে পারতাম। এই আন্দোলন যৌক্তিক, এবং তারা যদি যৌক্তিক মনে না হতো তাহলে তারা কমিটি গঠন করে আমাদেরকে বলতো না, আমাদের জন্য কমিটি গঠন করা হয়েছে। আমাদের তাদের যে কমিটি গঠন করা হয়েছিল, এই কমিটি কোনো সুষ্ঠু পদক্ষেপ না নিয়ে তারা টাল বানানো শুরু করছে প্রশাসন থেকে। দ্বিচারিতা করতেছে রাষ্ট্রপক্ষ আর কি, যে এই কথা বলে ও কথা বলে, আশ্বাস দেয়। এই আশার বাণী শুনে শুনে আমাদের আর ভালো লাগতেছে না। আমরা এখন আমারও অনশন ঘোষণা করছে, আর অনির্দিষ্টকালের জন্য আমাদের সংগ্রাম চলবে। যে ট্রেন অবরোধ করে রাখলেন, কতক্ষণ থাকবে এটা অবরোধ? এটা হচ্ছে আমাদের আন্দোলনের গতিপথের উপর নির্ভর করবে। এটা আমরা কতক্ষণ থাকবো আমরা শিওর না কতক্ষণ থাকবো। হয়তো 10 মিনিটের মতো ছেড়ে দিতে পারি, আবার হয়তো আরও বেশিও থাকতে পারি, এটা ঠিক নেই। এদিকে শিক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে সতর্ক অবস্থান নেয় পুলিশ সদস্যরা। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল, সড়ক রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়, যার পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই বাছাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ কমিটিও গঠন করা হয়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে বুধবার বিকেল থেকে দাবি আদায়ে আমরণ অনশন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। আমরা আমাদের ভার্সিটি স্বীকৃতি না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো, আর আমাদের পরবর্তী কর্মসূচি রাত 11টায় ব্রিফিং হবে, তখন জানিয়ে দেওয়া হবে। কিন্তু আজকে আমরা এখানে আসছি, সরকার আমাদেরকে বাধ্য করছে, তারা আমাদের দাবি মেনে নোক, আমরা রাজপথ ছেড়ে চলে যাই। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে জনগণ ও সরকারের নাভিশ্বাস উঠে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে শহীদ দিবস সংক্রান্ত আইন শৃঙ্খলা সভা ও কোর কমিটির সভা শেষে এই মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিতুমির কলেজ আন্দোলন করে মানুষের ভোগান্তি তৈরি করছে উল্লেখ করে তাদের সড়ক ও রেলপথ ছেড়ে ক্যাম্পাসে ফিরে যাবার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাকিব হোসেনের রিপোর্ট। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এরই মধ্যে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে জনগণ ও সরকারের নাভিশ্বাস উঠে গেছে। যেমন ধরেন তাদের মাঠ আছে, ওই মাঠেও তারা কিন্তু তাদেরটা করতে পারে, কিন্তু জনগণকে দুর্ভোগ করে রাস্তাঘাট ব্লক করে, এটা কিন্তু জনগণ যে কীরকম একটা ইসের ভিতরে পড়ে, এটা তো আপনারা নিজেরা রিয়েলাইজ করেন। এর সাথে কারা জড়িত তা সবাই জানে মন্তব্য করে রাস্তা ছেড়ে সবাইকে ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। এটা থেকে পরিত্রাণের উপায় তারা এই রেল লাইন ছেড়ে দিয়ে তারা তাদের ক্যাম্পাসে গিয়া যত ধরনের
তাদের দাবি দেওয়া আছে তারা তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা সচিব বলেন, বিশ্ববিদ্যালয়ের দাবির বিষয়ে ইউজিসির কমিটির সুপারিশ পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরেও যদি আরো দিলে শিক্ষার মান বাড়ে ওই কলেজের, আমরা আরো দিব। দ্বিতীয় আরেকটা দাবি করেছে তারা যে গবেষণার জন্য বরাদ্দ বাড়াতে হবে, সেটাও আমরা এগ্রি করেছি যে বরাদ্দ বাড়াবো। তাদের যেই বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি সেইটা আমরা বলেছি যে ইউজিসির যে কমিটি, সেই কমিটি যেভাবে সাজেশন দিবে সেটার উপরে আমরা পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে এবং অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশ দেন। সরাসরি থানায় না গিয়ে মানুষ যাতে অনলাইনে মামলা দায়ের করতে পারে সেই ব্যবস্থা চালুর জন্য পুলিশকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এছাড়া নিরাপত্তা বাহিনীর প্রধানদের আইন শৃঙ্খলার পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দেন। ডক্টর ইউনূস বলেন, এবছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাউকে অরাজকতা সৃষ্টি করতে দেয়া যাবে না। তিনি নিরাপত্তা বাহিনীকে নাগরিকদের মানবাধিকার রক্ষার পাশাপাশি ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে যে কোনো আক্রমণ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করার আশ্বাস দিয়েছে চীন। তিনি জানান, 2 বা 3 বছর যাই লাগুক সব রোহিঙ্গায় যেন মিয়ানমারে ফেরত যেতে পারে সেই রোডম্যাপের উপর গুরুত্ব দিচ্ছে ঢাকা। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ে সেমিনারের সমাপনী অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। রোহিঙ্গারা রিফিউজি নয় উল্লেখ করে তিনি বলেন, তাদের সহযোগিতায় ইউএসএইডের অর্থায়ন বন্ধ হবে না এমন প্রত্যাশা করে ঢাকা। ভারত, চীন ও যুক্তরাষ্ট্র সবার সঙ্গে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখতে চায় বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। I would rather insist on the balanced relation. Balanced relation because non-aligned or not, even aligned countries also have balanced relation with other countries. So for Bangladesh, for a country like Bangladesh, it is extremely important that we maintain a balanced relation. নির্বাচন কমিশনার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আগামী ডিসেম্বর মাস বা 2026 সালের জুন মাস টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। স্থানীয় নির্বাচনের ব্যাপারে সরকার তারিখ নির্ধারণ করলে কমিশন নির্বাচনের আয়োজন করবে। সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025 ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, ছবি ছাড়া ভোটার নিবন্ধন হওয়ার সুযোগ নেই। ইলেকশনের সময়টা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয়, আপনারা জানেন। তবে আমরা একটা মোটামুটি ধারণা পাই মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে, যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে এমন সরকার হোক, গ্রাম থেকে শহর সব জায়গায় যেন তাদের দায়বদ্ধতা থাকে। জনগণ দীর্ঘদিন বঞ্চিত হয়েছে, সেই দিন যেন আর ফিরে না আসে। ফেনীর পরশুরামে গেল আগস্টের বন্যায় ভেঙে যাওয়া মুহুরী নদী তীরের বল্লার মুখ বাঁধ পরিদর্শনে এসে তিনি এইসব কথা বলেন। এ সময় তিনি ফেনীর মুহুরী নদী তীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান। আর নির্বাচন প্রসঙ্গে জামাতের আমির বলেন, ন্যূনতম সংস্কারের আগে নির্বাচন হওয়া ঠিক হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ধৈর্য ধরা উচিত। শুধু এই বাঁধ না, পুরা নদী জুড়ে এখানে যে বেড়ি বাঁধটা আছে, সেই বাঁধটাও তো দেখে গেলাম ঝুঁকিপূর্ণ। আমাদের যে স্ল্যাবগুলো দেওয়া হয়েছে, ব্লকগুলো দেওয়া হয়েছে, পড়ে গেছে মাটিতে উপর হয়ে। তার মানে হলো যে সেখানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয় নাই। তার মানে হলো এখানে দুর্নীতি হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কারের চলমান প্রক্রিয়ার জন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই। দুপুরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এইসব কথা বলেন। রিজভী বলেন, বিক্ষোভ আন্দোলন যাই হোক গুলি করে হত্যা বন্ধ করতে হবে। জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন যাতে দূর হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে বলেও মন্তব্য করেন রিজভী। আগামী দিনে গণতন্ত্রের বিকাশ এবং গণতন্ত্রের সত্যিকার যে মুক্ত পরিবেশ, যেখানে কথা বলা যাবে নির্ভয়ে, যেখানে মিছিল করা যাবে নির্ভয়ে, যেখানে রাজনৈতিক সভা সমিতি করা যাবে নির্ভয়ে, সেইটার জন্য বিএনপির অসংখ্য নেতাকর্মীর আত্মদান আর তাদের রক্ত ভেজা ষাটের বিনিময়ে আজকের এই পরিবেশ। টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা জুবাইরের অনুসারীদের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা। এতে অংশ নিচ্ছেন সারা দেশের 22 জেলার ধর্মপ্রাণ মানুষ। খিত্তায় খিত্তায় ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন তারা। দ্বিতীয় ধাপের এই ইজতেমা শেষ হবে 5 ফেব্রুয়ারি। প্রতিনিধি গোলাম আজাদের পাঠানো তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। টঙ্গীর তুরাগ নদের তীরে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা। তবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবাইরের অনুসারীরা এ পর্বের নেতৃত্ব দিচ্ছেন। দ্বিতীয় ধাপের ইজতেমায় মোট 40টি খিত্তায় ঢাকার একাংশ সহ 22টি জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। এছাড়া বিদেশি মেহমানদের জন্য প্রস্তুত করা হয়েছে আলাদা তাঁবু। 22টি জেলা সহ ঢাকার বাকি একাংশ যারা অংশগ্রহণ করছে এনারা আসা শুরু করে এবং মাঠে বর্তমানে ওনারা অবস্থান করছে। দিনের পরিবেশ কায়েম দিনদার হয়ে যায়, প্রত্যেকে ইনশাআল্লাহ ইমানের সঙ্গে মৃত্যুবরণ করে আখিরাতে জান্নাতে যেন যাইতে পারে। তো ইনশাআল্লাহ আমরা যা শিখবো মানুষের কাছে এটা দাওয়াত দিব, নিজের এলাকায় গিয়ে ফাঁস কামের সাথে জড়িত থাকবো। এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের যে ভুলগুলো আছে এগুলো আমাদের মহল্লায় যে আমাদের সাথীদের সাথে এটাকে শুধরে নেওয়ার জন্য এখানে আসা। ইজতেমা ময়দানের ভেতরে খিত্তাগুলোতে ঈমান, আমল ও ধর্মীয় বিষয় নিয়ে জোহরের নামাজ পর্যন্ত বয়ান হয়। বাদ জোহর থেকে বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, বাংলাদেশের মাওলানা রবিউল হক ও ভারতের মাওলানা আহমেদ লাট। পরামর্শ করে কাজ করলে সব কাজের ফয়সালা হবে, আল্লাহ তাআলা খায়ের বরকত দান করবে। হ্যাঁ, যা বলছে তারা বসে বসে বাড়িতে গিয়ে বসে বসে কাজ করবো, আল্লাহ রাখবো, আল্লাহ খুশি করাবো। আমরা যারা ইজতেমা থেকে দূরে রয়ে আছি আমরা সকলে চেষ্টা করব ইজতেমার ভিতরে আসা। সবসময় স্মরণ রাখতে হবে যে আমরা একদিন মরে যাব, আমরা একসময় ছিলাম না, এখন আছি, একসময় থাকবো না। 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। পিকেট ডিউটি আছে, এখানে মোবাইল ডিউটি আছে, এখানে চেকপোস্ট ডিউটি আছে, যার মাধ্যমে আমরা জনগণকে চেক করছি এবং হকারকে উচ্ছেদ করছি এবং নিরাপত্তা দিয়ে যাচ্ছি। এরপর আগামী 14 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে। মাওলানা সাদের অনুসারীরা এ পর্বের ইজতেমায় অংশ নেবেন। 3 দিনব্যাপী এ পর্বের ইজতেমা আগামী 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, ঢাকা শহরতলিতে একটি গ্লোবাল এক্সেলেন্স সেন্টার স্থাপনের প্রস্তাব করা হয়েছে। এটি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য কাজ করবে। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে টাস্কফোর্স কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, টাস্কফোর্সের দেয়া পরামর্শ আগে কখনো বাস্তবায়ন হয়নি, তবে অন্তর্বর্তী সরকার একটি পরামর্শ বাস্তবায়ন করতে পারলে সেটিই সাফল্য। বাংলাদেশ বিমানকে বাণিজ্যিক ভিত্তিতে সংস্কারের প্রস্তাব দেন তিনি। বলেন, শুধু অর্থনৈতিক নয় বরং সব মন্ত্রণালয়ের সংস্কারের কাজ হবে টাস্কফোর্সের সংস্কার সুপারিশের মাধ্যমে। আমি অনুরোধ করেছিলাম যে আমরা যেটা বলেছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের তো প্রধান কাজ হলো সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থাকে উত্তরণ, এবং সেই জন্য যে সংস্কারগুলো বলা হয়েছে সেগুলো তো নির্বাচন সংক্রান্ত এবং সুশাসন সম্পর্ক। কিন্তু আমরা মনে করেছিলাম এই সুযোগটা ব্যবহার করে, যেই সময়টুকু লাগবে সেই সুযোগটা ব্যবহার করে আমরা বিভিন্ন যেসব সংস্কার, ছোটোখাটো সংস্কার বা
জমে উঠেছে 21শে বইমেলা। বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানের স্টলগুলোতে নতুন বই দেখে মুগ্ধ পাঠক। বইমেলার তৃতীয় দিনে প্রকাশকদের আশা গতবারের চেয়ে এবারের মেলা আরও জমজমাট হবে, বাড়বে বিক্রি। শুরুতে বই দেখার পাশাপাশি পছন্দের বই কিনতেও শুরু করেছেন পাঠকরা। লেখক পাঠকদের প্রত্যাশা সব মতের বই প্রকাশের একটি বড় উদাহরণ হবে এবারের মেলা। প্রকাশকরা আশা করছেন এবারের বিক্রি গতবারের চেয়ে বেশি হবে। এবার বইমেলার অংশ নিচ্ছে 708টি প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিবারের মতো এখানে আসা হয়েছে যে বাচ্চারা কিছু বই পছন্দ হলে কিনবে বা ওদের পড়ার আগ্রহটা একটু বাড়বে, যার কারণে আসলে বইমেলায় আসা হয়েছে বাচ্চাদেরকে নিয়ে। ভাত খাওয়ানোর গল্প, অ্যাডভেঞ্চার অফ পোল্টাস, ভুতুরে, এছাড়া আরো নতুন অনেক বই আসবে, সেগুলো আমরা কিছুদিনের মধ্যেই পাবো। নুসরাত, কাছ থেকে জানতে চাচ্ছি অমর 21-এর বইমেলার তৃতীয় দিনে পাঠক সমাগম কেমন, আর জানতে চাইবো কতগুলো নতুন বই আজ এসেছে মেলায়, জানাবেন। আমরা কিন্তু বিকেল থেকে এখানে আছি এবং বইমেলার মূল ফটক যখন উন্মোচন হয়েছে আমরা দেখেছি ক্রেতা সমাগমের চেয়ে আসলে দর্শক সমাগম বিকেল থেকে একটু বেশি ছিল। আর বিকেলের পর আসলে সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে তখন কিন্তু আমরা দেখেছি পরিবার পরিজনকে সাথে নিয়ে অনেকেই আসলে বইমেলা প্রাঙ্গণে এসেছেন এবং তারা তাদের পছন্দের যে বইগুলো রয়েছে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে তারা সেই বইগুলোকে কেনার চেষ্টা করছেন। এখানে একটি ব্যাপার উপমা, সেটি হচ্ছে আমরা প্রতিবারের মতোই দেখেছি যে প্রতিবার যেমন পাঠক সমাগম থাকে, লেখক প্রকাশক সকলের একটি অনবদ্য মিলন মেলা থাকে, সেটি কিন্তু এবারেও রয়েছে। তবে এবারে একটু আমরা দেখেছি ভিন্ন চিত্র, যেটি হচ্ছে আগের বাড়ির তুলনায় অনেক বেশি স্টল কিন্তু স্থান পেয়েছে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে। এবং এই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা এই মুহূর্তে রয়েছি। সোহরাওয়ার্দী উদ্যানে আমরা দেখেছি বিভিন্ন স্টলকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সাজে কিন্তু সেজে উঠেছে প্রতিটি স্টল। আর প্রতিটি স্টলের মধ্যে স্থান পেয়েছে বাহারি ধরনের বই। প্রতিদিনই কিন্তু নতুন নতুন বই আসছে এবং প্রতিদিন দর্শনার্থীরা, পাঠকরা, প্রকাশকরা অধীর আগ্রহে থাকছেন যে নতুন বই কখন আসবে এবং নতুন বইকে কেন্দ্র করে একটি আলাদা উত্তেজনা সকলের মধ্যে বিরাজ করছে। আসলে বইমেলা ছাড়া এই চিত্রটি কিন্তু দেখা একেবারেই সম্ভব নয়। আমরা দেখেছি যে পাঠক যারা আছেন তারা কিন্তু নতুন নতুন বইয়ের সন্ধানে থাকছেন এবং বই সংগ্রহ করা এক একজনের একটি নেশায় পরিণত হয়েছে। কিছু কিছু পাঠকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে আসলে বই সংগ্রহ করা তাদের খুব ভালো লাগে এবং বই সংগ্রহ করতে এবার কিন্তু তারা এখানে এসেছেন। আমরা এখানে দেখেছি যে বিভিন্ন ধরনের বইয়ের সাথে সাথে বিভিন্ন ধরনের বার্তা কিন্তু প্রদান করা হচ্ছে বিভিন্ন লেখকের কাছ থেকে। আমরা এখন আসলে একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো, জানবো আসলে তার কাছ থেকে এবারের ক্রেতা সমাগম কেমন। আজকে তো তৃতীয় দিন, দিনে দিনে বাড়ছে ক্রেতাদের ভিড়। হ্যাঁ, প্রথম দিনের তুলনায় আজকে বেশি, তার উপরে আজকে সরস্বতী পূজা উপলক্ষে বন্ধ ছিল, উপচে পড়া ভিড় রয়েছে। আপনি শুনলেন উপমা, আমরা কিন্তু দেখেছি যে সরস্বতী পুজোকে আসলে কেন্দ্র করে কিন্তু আজকে আরো একটু ভিড় আসলে বেড়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বাচ্চাকে নিয়ে আসলে একটি অভিভাবক রয়েছেন। আমরা জানবো যে কেন তিনি আসলে তাদের সন্তানকে বইমেলায় নিয়ে এসেছেন। বইমেলায় বাচ্চাদের নিয়ে আসা তো বইয়ের সাথে নতুন নতুন বইয়ের সাথে পরিচিতি করানো, বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করানো, এগুলাই। আকৃষ্ট করতে এই ধরনের আয়োজনে তাদেরকে নিয়ে যেতে হবে, যাতে তারা নতুন বইয়ের প্রতি আগ্রহ জন্মায়, নতুন এবং পুরনো লেখকদের সম্পর্কে জানে, এটাই। উপমা, আপনি শুনলেন, আমরা কিন্তু দেখছি এখানে আপনাকে প্রথম থেকে যেটি বলছিলাম যে পাঠক, লেখক এবং প্রকাশকদের একটি অনবদ্য মিলন মেলা, যেটি কিন্তু আমরা এখন দেখতে পেলাম। তো আমরা আসলে প্রতিদিনই মেলায় থাকছি এবং আরও আমরা থাকবো আশা করছি, দেখবো আসলে শেষ পর্যন্ত উন্মাদনাটা কেমন থাকে। তো আমার কাছে বইমেলা থেকে এই ছিল উপমা, সর্বশেষ ফিরছি আপনার কাছে। নুসরাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিল আমাদের সহকর্মী নুসরাত শারমিন। উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে বানের পানির মতো ঢুকছে ফেন্সিডিল থেকে শুরু করে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন, যা ব্যথানাশক হিসেবে ব্যবহার হলেও এই ইনজেকশন এখন নেশার অন্যতম এক আসক্তির নাম, যা যুব সমাজকে ক্রমান্বয়ে ঠেলে দিচ্ছে অন্ধকার এক ভবিষ্যতের দিকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন মাদক অপমৃত্যুর নাম। রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। মাদকের ভয়াল গ্রাসে গোটা দেশ,
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবাধে ঢুকছে ফেনসিডিল থেকে শুরু করে বুপ্রেনরফিন ইনজেকশন, যা ব্যথানাশক হিসেবে ব্যবহার হলেও এই ইনজেকশন এখন নেশার অন্যতম এক আসক্তির নাম। পিছিয়ে নেই ইয়াবা, হেরোইন, গাঁজা থেকে শুরু করে সব ধরনের মাদক। আর এমন খবরের বাস্তবতা অনুসন্ধানে রাতে যাত্রা সীমান্ত পথে। যোগাযোগের সূত্র ধরে মাইটিভির কাছে তথ্য আসে ব্যথা উপশমকারী বুপ্রেনরফিন ইনজেকশন, যা এখন মাদক হিসেবে ব্যবহার হচ্ছে। এরপর আরেক সীমান্তে যাত্রা, সেখানে ফেনসিডিলের বড় একটি চালানের ক্রেতা সেজে আমরা দেখতে চাই বস্তাভর্তি ফেনসিডিল নাকি অন্য কিছু। তবে মোবাইলে ভিডিও ধারণ করতে নিষেধ করলেও ডিলারের কাছে পাঠানোর কথা বলে ভিডিও ধারণ করি, তবে চেহারা না দেখানোর শর্তে রাজি হয় তারা। দাম দরে মিলে যাওয়ায় এরপর ফেনসিডিলগুলো বস্তাবন্দির পালা। এমন পরিস্থিতি বিশেষ করে রাজশাহী, দিনাজপুর, পার্বতীপুর, হিলি, রংপুর, পঞ্চগড় সহ সীমান্তবর্তী সব এলাকাগুলোতে কতিপয় অসাধু সীমান্ত প্রহরীদের ম্যানেজ করে এসব করছেন তারা। যদিও এসব বিষয় নিয়ে কথা বলতে নারাজ সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা। আর ইয়াবা যেন সবার হাতে নাগালে। অতঃপর রাজশাহীতে র্যাবের জালে আটক হয়ে এভাবেই স্বীকারোক্তি দেন এসব মাদক কারবারিরা। 49 আর ওর কাছে আর কতগুলো আছে নিলে? না স্যার, আমাকে তো এগুলো দিয়েছে না স্যার, আমাকে তো এখন তো ওর কাছে আমি তো যাইতে পারবো না। পৌঁছালে কত টাকা দিবে তোমাকে? 2000। কোমরে কি আছে দেখি, একটু দাঁড়াও। কয়টা বোতল এটা? আর এই ব্যাগে কয়টা আছে? স্যার আমি জানি না, আমার খালি বললো যে ব্যাগটা লাও, ওই লোক পালালো স্যার। কয় টাকা করে বেচো? আমাকে 1150 টাকা করে পাঠানো হয়েছে। কয় বোতল? 50 পিস নিয়ে যাইতে ধরছিলে? হ্যাঁ। সার্বিক এই প্রেক্ষাপটকে কিভাবে দেখছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আর মাদক নির্মূলে কতটা সজাগ তারা? তবে মাদক নির্মূলে কঠোর বার্তা ও হুঁশিয়ারি ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের। গাঁজা বা হেরোইন কিন্তু ভারতের বিভিন্ন পয়েন্ট থেকে বাংলাদেশে ঢুকছে, সে বেনাপোল বলেন বা রাজশাহী বিভিন্ন সীমান্ত এলাকা বলেন। আমার রাষ্ট্রের যে অর্থনৈতিক পঙ্গুর করছে কিন্তু এই মাদক ব্যবসাটা। সুতরাং এটা আমাদের জাতির একটা শত্রু, যারা মাদক ব্যবসায়ী করে তাদের বিরুদ্ধে আমাদের একটা কঠোর অবস্থান, একটা কঠিন বার্তা। মাদক ব্যবসায়ী তিনি ছোট হোক বড় হোক, খুচরা কারবারি হোক পাইকারি হোক বা গডফাদার হোক, কাউকে আমরা ছাড় দেব না। আমরা কঠোর অবস্থানে আছি। যাকে পাবো তাকে ধরবো, তাকে আমরা আইনের মুখোমুখি করবো। আমার সাক্ষ্য প্রমাণের মাধ্যমে তার যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। মাদক একটি ফুলের মতো সুন্দর জীবনকে যেমন ধ্বংস করে, তেমনি ধীরে ধীরে ঠেলে দেয় মৃত্যুর দিকে। আর তাই পারিবারিকভাবে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই বলে পরামর্শ দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক উপদেষ্টা ও এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। আলটিমেটলি লিভার সিরোসিস হয়ে সাধারণত একটা মাদকাসক্ত রোগী মারা যেতে পারে। আরেকটা হলো সে ভায়োলেন্ট হয়ে যখন যায় তখন যে কোনো আত্মহত্যা থেকে শুরু করে সে কিন্তু যে কাউকে খুনও করতে পারে, এমন পর্যায়ে সে চলে যেতে পারে। আমাদের দেশে মাদক আসে সাধারণত মিয়ানমার থেকে আর ভারত থেকে। সুতরাং এই দুইটো জায়গা সিল করতে হবে, সোজা কথায় কোনোভাবে মাদক আসতে পারবে না। মাদককে না বলুন, আর মাদককে নির্মূল করতে হলে পারিবারিকভাবে যেমন সবাইকে সচেতন হতে হবে, তেমনি যারা এই মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সীমান্তরক্ষী বাহিনী রয়েছেন তাদেরকে আরও বেশি সজাগ হতে হবে, এমনটি পরামর্শ দিয়েছেন সচেতন মহল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে আবু সেতপু, মাই টিভি, ঢাকা।